Hello everyone, this is Raihan from Paradox Academy. Welcome to another class of English second paper. আজকের ক্লাসে আমরা দেখব হলো fill in the gaps with clues. এই গ্রামারটি কমপ্লিট করার টেকনিকগুলো কি এবং কিভাবে এটাতে ফুল মার্ক আনতে হয় তার সবকিছু আজকে আমরা এইখানে দেখব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। ওকে, আজকে আমরা কথা বলবো fill in the gaps নিয়ে। পার্টিকুলারলি fill in the gaps দুই রকমের হয়ে থাকে, একটা হলো উইথাউট ক্লু আর একটা হলো উইথ ক্লু। আজকে আমরা পড়ব উইথ ক্লু। যেহেতু তোমাদের উইথাউট ক্লু এই গ্রামারটি নেই, তাই আমরা শুধু উইথ ক্লুতেই স্টিক থাকব। যে কোনো গ্রামার শুরু করার আগে যেরকম আমরা সব গ্রামারের কিছু রিলেটেড টপিক পড়ে নিচ্ছিলাম, আমরা এই গ্রামারের জন্য কিছু রিলেটেড টপিক পড়ে নেব। হোয়াট আর fill in the gaps? Fill in the gaps are exercises where missing words are completed using suitable words or phrases. এটার মানে কি? fill in the gaps হলো ওই রকম এক্সারসাইজ যেখানে একটি সেন্টেন্সের ভিতরে কিছু ওয়ার্ড এর জন্য গ্যাপ দেওয়া থাকবে। দ্য ওয়ার্ড ক্যান বি এনি পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এনিথিং। হোয়াট এভার ইট ইজ, এটার জন্য যে মিসিং ওয়ার্ডের জন্য যে জায়গাটা দেওয়া থাকবে সেটাকে ওই সেন্টেন্সের অনুসারে, সেন্টেন্সের অর্থ এবং কনটেক্সট অনুসারে সঠিকভাবে একটা ওয়ার্ড বসানোকে আমরা fill in the gaps বলছি। ইউজুয়ালি উইথ ক্লুজ সেকশনটাতে সবসময় উপরে কিছু শব্দ দেওয়া থাকে এবং ওই শব্দগুলো দেখে দেখে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হয়। এই শূন্যস্থানগুলো পূরণ করার পাশাপাশি ওই শব্দগুলোতে কিছু চেঞ্জেস আনতে হয়। অনেক সময় সেন্টেন্স রিকোয়ার করে যে আমরা ওই fill in the গ্যাপসের ওয়ার্ডটা বসানোর সময় ওটাকে একটু টুইক করি, একটু চেঞ্জ করে নিই। সো এই জিনিসটাও আমরা দেখব। এরপর আমাদেরকে জানতে হবে স্পেলিং এবং ভোকাবুলারি। স্পেলিং অথবা ভোকাবুলারি কি? বেসিক্যালি ইংরেজি ভাষায় কমনলি ইউজড ওয়ার্ডগুলোর বানান এবং অর্থ জানাকেই স্পেলিং অ্যান্ড ভোকাবুলারি বলছি আমরা। যত রকমের ওয়ার্ড তুমি জানবে, যত বেশি ওয়ার্ড তুমি জানবে, তোমার ভোকাবুলারি অতই প্রোফাউন্ড হবে, অতই ভালো হবে এবং এইটা দিয়েই তুমি ইংলিশ ভাষাকে আয়ত্ত করতে পারবে। তারপরে চলে আসছি আমরা আন্ডারস্ট্যান্ডিং প্যাসেজ অ্যান্ড ট্রান্সলেশন। এখন যেই প্যাসেজটা দেয়া থাকবে, যেই প্যাসেজটা অ্যাকচুয়ালি আমরা পড়ে সেটার শূন্যস্থানগুলো পূরণ করব উপরের দেওয়া ওয়ার্ডগুলো দিয়ে, সেই প্যাসেজটার প্রথমত আমাদেরকে অর্থ বুঝতে হবে। আমাদেরকে জানতে হবে যে এখানে কী বিষয় নিয়ে আলোচনা করছে এবং আমাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো কিভাবে এক্সপ্রেস হচ্ছে, কিভাবে বলার চেষ্টা করা হচ্ছে। অ্যান্ড ওই প্যাসেজটা বোঝার মধ্যে আরও থাকতে পারে যে মনে করো ওই প্যাসেজটার নাউনগুলো কী কী আছে ওইখানে, ওই প্যাসেজটা কোন সাবজেক্ট নিয়ে কথা বলছে, ওই প্যাসেজটা কোন টেন্সে আছে, কী রকম কনটেক্সটে কথা বলছে, এই সব কিছু আমাদের একটা বেসিক আইডিয়া থাকতে হবে। মিনিং অ্যান্ড কনটেক্সট, যেটা আমরা বলছিলাম যে ওই প্যাসেজটার মিনিং আমাদের পারতে হবে, কী কী অর্থ বলার চেষ্টা করছে এবং কনটেক্সটটা কি, কোন গল্প, কোন অংশ থেকে এই কাহিনীটা আমাদের কাছে তুলে ধরা হয়েছে বা কোন বিষয়টার উপরে ভিত্তি করে এই প্যাসেজটা আমরা পড়ছি সেটা আমাদের জানতে হবে। এখন আমাদের পার্টস অফ স্পিচটা আমরা একটু রিক্যাপ করে ফেলি, চলো। তো পার্টস অফ স্পিচ কী কী আছে? নাউন মানে কি? নাউন মানে হলো নাম, যে ধরনের ওয়ার্ডগুলো নাম প্রকাশ করে। এটা হতে পারে রহিম, করিম, অ্যান্ড এনিথিং দ্যাট ইজ অবজেক্ট দ্যাট ক্যান অলসো বি আ নাউন লাইক চেয়ার, টেবিল, হেডফোন, হোয়াট এভার। প্রোনাউন কি? প্রোনাউন যেটা নাউনকে রিপ্লেস করে। যেহেতু বারবার আমরা একটা প্যাসেজে বা একটা সেন্টেন্সে, একটা বাক্যে, একাধিক বাক্যে আমরা বারবার নাউনটা রিপিট করব না, তাই আমরা এর বদলে প্রোনাউন দিয়ে নাউনকে ইন্ডিকেট করে থাকি। এই খুব সহজ উদাহরণ হলো যে রহিম ইজ এ গুড বয়, তাহলে হি স্টাডিজ হার্ড। তো এই হি দিয়ে আমরা নাউনকে আইডেন্টিফাই করছি। এরপর অ্যাডজেক্টিভ বেসিক্যালি যে ধরনের ওয়ার্ড আমাদের গুণাগুণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, কোনো একটা অ্যাট্রিবিউট বোঝানোর চেষ্টা করে ভার্ব রিলেটেড, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। ভার্ব কি? ভার্ব হলো কাজ, যে কোনো কিছু হওয়াকেই ভার্ব বলে, গোয়িং, ইটিং, স্লিপিং, হোয়াট এভার। অ্যাডভার্ব হলো যেটা ভার্বকে এমফেসিস করে, ভার্বের হওয়ার প্রসেসটাকে বিবরণ দেয়। যেরকম হি ওয়াজ স্লোলি ওয়াকিং, তাহলে সে হাঁটছিল, ইটস আ ভার্ব। তো ভার্বটা কীভাবে হচ্ছিল? স্লোলি হচ্ছিল, হাঁটাটা স্লোলি হচ্ছিল। তো এখানে অ্যাডভার্ব। এনিথিং 90 to 95% ly যুক্ত ওয়ার্ডই বেসিক্যালি অ্যাডভার্ব হয়ে থাকে। প্রিপোজিশন আমরা পড়েছি, প্রিপোজিশনের ইনডেপথ ক্লাস আমরা করেছি। বেসিক্যালি যে ধরনের ওয়ার্ড সেন্টেন্সের মাঝখানে এক্সট্রা ইনফো অ্যাড করার জন্য অথবা সাবজেক্টকে আরও ইনফরমেশন দেওয়ার জন্য ইউজ করা হয়, সেগুলোকে আমরা প্রিপোজিশন বলি, যেমন ইন, অন, অ্যাট, এক্সেট্রা। কনজাংশন হলো যে ধরনের ওয়ার্ডগুলো দুইটি সেন্টেন্সের বা দুইটি ক্লজের মাঝখানে যুক্ত হয়ে
এদেরকে একটি বড় সেন্টেন্স বানাতে সাহায্য করে, অথবা যুক্ত হয়ে সেন্টেন্সের স্টোরি কন্টিনিউ করে তাকে কনজাংশন বলে। একটা উদাহরণ হলো শি ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম সো দ্যাট শি ক্যান মেক হার গার্ডিয়ান হ্যাপি। সো এখানে সো দ্যাটটা কনজাংশন। ইন্টারজেকশন বেসিক্যালি যে ধরনের ওয়ার্ড দিয়ে আমরা এক্সপ্রেশন প্রকাশ করি, হুররে, আলাস, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা ইন্টারজেকশন বলে থাকি। তো নাও দ্যাট উই হ্যাভ ডান আওয়ার রিক্যাপ অফ পার্টস অফ স্পিচ, আমরা চলে যাই হলো আমাদের কী কী স্টেপ ফলো করতে হবে। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিসটা করতে চাই। আমরা একটু ইউনিক ওয়েতে প্র্যাকটিস করব, সেটা আমরা এখনই এই স্টেপসগুলো পড়ার পরে জানতে পারবো। প্রথম স্টেপে আমরা বলছি রিড দ্য কোয়েশ্চেন। অবশ্যই সম্পূর্ণ কোয়েশ্চেনটা একবার পড়ে নিতে হবে। ইউ শুড নো মিনিং অফ অল ওয়ার্ডস। এই প্যাসেজের ভিতরে যদি সবগুলো শব্দের অর্থ তোমরা না জানো, তাহলে তোমাদের জন্য এটা সলভ করা কষ্ট হয়ে যাবে। স্টেপ 2, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার কম্প্যারিজন ইজ দ্য মোস্ট ইফেক্টিভ পার্ট। ইয়েস, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার কম্প্যারিজন এই জিনিসটা কি, এটা আমরা এখনই একটু পরে ডিসকাস করছি। প্রপার ইউজ অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড টেন্স। হ্যাঁ, আমাদের প্রপার ইউজ অফ পার্টস অফ স্পিচ মানে পার্টস অফ স্পিচের প্রপার ইউজ বুঝতে হবে, এবং টেন্সের ব্যাপারটা প্যাসেজে কীভাবে দেওয়া আছে তাও স্ট্রংলি বুঝতে হবে। আচ্ছা, এখন স্ট্রং ভোকাবুলারি করার জন্য আমাদের ইন্টেন্সিভ রেগুলার প্র্যাকটিস দরকার। এই গ্রামারটা উইল অলমোস্ট অল দ্য টাইম ডিপেন্ড অন হাউ গুড ইউ আর অ্যাট ইংলিশ। মানে তুমি কতগুলো ওয়ার্ড ভালো পারো, কত ইংরেজি পড়ে বুঝতে পারো কত বেশি, সেটার উপর ডিপেন্ড করবে তুমি এই গ্রামারটা কতখানি সলভ করতে পারছো। লিসেনিং এন্ড রাইটিং এর উপরে কোনো কিছুই নেই। অ্যান্সার কম্প্যারিজনের ব্যাপারটা আমরা অলরেডি 2বার মেনশন করে ফেলেছি, এটা কি সেটা আমরা এখনই দেখছি। This grammar requires practice and intuition learning. Complete a target number of models. মানে এখানে তোমার অভ্যাস করতে করতে, প্র্যাকটিস করতে করতে একটা অভ্যাস তৈরি করে ফেলতে হবে সেন্টেন্স বোঝার, ভোকাবুলারি এক্সপ্যান্ড করার। তারপরে বেসিক্যালি এটার পর আমাদের কাজ থাকবে যে আমরা টার্গেট নাম্বার অফ মডেল কমপ্লিট করে আমরা প্রপারলি সেটাকে কন্টিনিউ করব। তো চলো এখন আমরা একটু প্র্যাকটিস দেখতে চাই। এখানে আমরা প্রথমে দেখেছি কম্পারেটিভ অ্যানালাইসিস। হোয়াট ডাজ কম্পারেটিভ অ্যানালাইসিস মিন? কম্পারেটিভ অ্যানালাইসিস দিয়ে কী বোঝায়? এখন খেয়াল করো, আমরা ইউজুয়ালি কী করি, আমরা একটা গ্রামার শিখি, তারপরে আমরা ওই গ্রামারটা প্র্যাকটিস করা শুরু করি। কিন্তু যেটা হয় যে গ্রামার শেখার পদ্ধতিগুলো জানার পর এবং প্র্যাকটিসে সরাসরি যাওয়ার আগে মাঝখানে একটা স্টেপ থাকে। এই স্টেপটাকে আমরা বলি কম্পারেটিভ অ্যানালাইসিস। মানে এটা খুব সহজ একটা টার্ম। এটার মিনিংটা হলো বেসিক্যালি হোয়াট ইউ ডু, তুমি প্রথমে কোশ্চেনটা নিবে, একটা মডেল কোশ্চেন নিবে, সেখানে যে কোশ্চেনটা প্রপারলি দেওয়া আছে এই কোশ্চেনটা পুরোটা তুমি আগে পড়বে। পড়ার পরে এটার যে উত্তরগুলো আছে সেগুলো তুমি বের করে, দ্যাট ইজ অ্যান্সার শিট থাকতে পারে বা সলিউশন থাকতে পারে, তো পাশাপাশি রেখে তুমি ওই কোশ্চেনটা এবং উত্তরটা দেখবে। হোয়াট উই ওয়ান্ট টু ডু ইজ, আমরা প্রথমে সবগুলো কোশ্চেন এভাবে সলভ করতে চাই দেখে দেখে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে কীভাবে এই সেন্টেন্সের এই অংশগুলো হয়েছে। ওয়েন উই হ্যাভ ডান 3, 4, 5 প্র্যাকটিসেস লাইক দিস, 5টা মডেল লেটসে আমরা এভাবে সলভ করলাম একটা করে দেখে দেখে, দেন আওয়ার ব্রেন ইজ কম্পেয়ারিং থিংস। আমাদের ব্রেন যেটা করে সে হলো কোয়েশ্চেন এবং অ্যান্সারটা কম্পেয়ার করে একটা রিজন বের করার চেষ্টা করে যে কেন এই ওয়ার্ডটা ওই স্পেসিফিক জায়গাতে বসেছে, এই স্পেসিফিক ওয়ার্ডটাই কেন ওই স্পেসিফিক সেন্টেন্সে বসেছে। তো যখন আমরা এটা করতে পারি বা আমাদের ব্রেনকে আমরা অ্যালাউ করি এই ইনডেপথ অ্যানালাইসিসটা করতে, তখন আমরা ইউজুয়ালি আমাদের গ্রামারটা আমাদের জন্য সলভ করা আরও সহজ হয়ে যায়। তো এখানে আমরা সিমিলার একটা প্র্যাকটিসই করব। আগে আমরা প্রত্যেকটা ওয়ার্ড পড়ে নিতে চাই। এখানে মিয়ার মানে বোঝাচ্ছে সামান্য, ক্ষুদ্র, খুবই কম। ইনস্টিংক্ট মানে বোঝাচ্ছে এখানে অভ্যাস, খুবই রভাবে যেটা হঠাৎ করে হয়ে যায়, ইনস্টিংক্ট। A good sentence example of this word would be যে he did the crime by instinct. তার অভ্যাসের থ্রু সেই ক্রাইমটা করে ফেলেছে, দোষটা করে ফেলেছে। কিপ মানে রাখা, শেড মানে ফালানো বা ঢালা সামথিং। কোর মানে হলো মধ্যকার, ভিতরে কোনো কিছুর একদম মেইন। ডিগনিটি হলো সম্মান। অর মানে এছাড়া। চ্যারিশ মানে হলো আপ্যায়ন করা, জিনিসটাকে আগলে ধরে রাখা। আওয়ার মানে আমাদের, মিট মানে দেখা করা। আচ্ছা, এখন আমরা এটা পড়তে চাই। Patriotism is a noble virtue. It is an inherent instinct in human nature. তাহলে কি হলো, আমরা ইনস্টিংক্টটা সরিয়ে ফেললাম।
প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। প্যাট্রিয়টিজম মানে হলো দেশপ্রেম। দেশপ্রেম একটি খুব ভালো অভ্যাস, লেটস সে ভার্চু। ইট ইজ অ্যান ইনহেরেন্ট ইনস্টিক্ট ইন হিউম্যান নেচার। মানে হলো ইনহেরেন্ট মানে এখানে বোঝাচ্ছে যেটা বাই ডিফল্ট আগে থেকে আমাদের ভিতরে থাকে। দেশপ্রেমটা আমাদের থেকে আগে থেকেই ভিতরে থাকে। দেশপ্রেমের যে ইনস্টিংক্টটা, দেশপ্রেমের যেই অভ্যাসটা, দেশপ্রেম যে করার যে ব্যাপারটা, ওই আবেগটা আমাদের আগে থেকেই হিউম্যান নেচারে থাকে, ঠিক আছে। ইট ইন্সপায়ার্স ম্যান to shed every drop of blood to defend their liberty and dignity of their country. এখন কি হলো, এখানে আমরা পড়ছি যে ইট ইন্সপায়ার্স এ ম্যান টু শেডটা কোথা, আমাদের এই শেডটা চলে গেল। শেড এভরি ড্রপ অফ ব্লাড, তার শরীরের প্রত্যেক ব্লাড ড্রপ, টু ডিফেন্ড মানে বাঁচানো বা এটাকে ডিফেন্ড করা, দ্য লিবার্টি স্বাধীনতা, টু ডিফেন্ড দ্য লিবার্টি অ্যান্ড ডিগনিটি এখানে কি সম্মান, তাহলে ডিগনিটি অফ দ্য কান্ট্রি, দেশের সম্মান স্বাধীনতা করা, দেশের সম্মান রক্ষা করা। আচ্ছা, তো কী হলো, এখানে আমরা ডিগনিটিও ইউজ করে ফেলেছি। এই সেন্টেন্সটা যখন তোমরা পড়বে, এখানে তোমরা যদি ইমাজিন করে এখানে কোনো ওয়ার্ড নেই, তাহলে তোমরা দেখতে পারবে যে এই লিবার্টির পরে আমরা অলরেডি একটা অ্যাট্রিবিউট আকার এখানে দেখতে পাচ্ছি। তো এটা সম্পূর্ণ আমাদের প্র্যাকটিসের করতে করতে এটা হবে। আমরা প্রথমে যেহেতু কম্প্যারিজন অ্যানালাইসিস মোডে আছি, আমরা এটা পুরোটা পড়তে চাই। বাট পেট্রিয়টিজম শুড নট বি এ মেয়ার সো কল্ড স্লোগান ইন দ্য পাবলিক মিটিং টু ডিসিভ দ্য পিপল। আচ্ছা, এখানে কী হলো, কিন্তু প্যাট্রিয়টিজম স্বাধীনতা বা দেশপ্রেম শুড নট বি এ মিয়ার সো কল্ড স্লোগান ইন পাবলিক, শুধুমাত্র একটা হালকা সো কল্ড জাস্ট বলার উদ্দেশ্যে বলা স্লোগান পাবলিক মিটিংয়ে না, যাতে এটা টু ডিসিভ দ্য পিপল, মানুষজনকে ডিসিভ করার জন্য। তাহলে কী বললাম আমরা বললাম প্যাট্রিয়টিজম শুড নট বি এ মিয়ার, সামান্য সো কল মুখের বলা স্লোগান ইন দ্য পাবলিক মিটিং টু ডিসিভ দ্য পিপল, মানুষের সামনে বলা একটা সামান্য স্লোগান হতে পারে না যেটা দিয়ে আমরা মানুষজনকে ডিসিভ করতেছি। এখানে আমরা দিয়েছি কি পাবলিক মিটিং বলতে গ্যাদারিং মিটিং এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা অলরেডি ডিগনিটি শেষ করে ফেলেছি, শেড চলে গিয়েছে, ইনস্টিং চলে গিয়েছে, মিয়ার চলে গিয়েছে, মিটও চলে গিয়েছে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি ইট শুড বি চেরিশড মানে যত্ন নেওয়া, আপ্যায়ন করা, আগলে ধরে রাখা। তাহলে চেরিশড কি, প্যাট্রিয়টিজম। ইট শুড বি চেরিশড ইন দ্য কোর, মানে মেইন জায়গায়, কোথায়, হার্টের একদম ভিতরে মেইন জায়গাতে, কোর অফ হার্ট অ্যান্ড ম্যাটেরিয়ালাইজড ইন আওয়ার ডিডস। ম্যাটেরিয়ালাইজড মানে হলো এটা সত্যিকার এটাকে রিয়েলিটি দেওয়া, সত্যিকারে নিয়ে আসা, সত্যতে নিয়ে আসা আমাদের কাজের থ্রু। উই শুড কিপ আওয়ার সেলভস, আমাদের নিজেদের, উই শুড কিপ আওয়ার সেলভস অ্যাবভ ফ্রম ফেক প্যাট্রিয়টিজম, মিথ্যা প্যাট্রিয়টিজম দেখানো, মিথ্যা দেশপ্রেম দেখানো থেকে আমরা নিজেদেরকে উপরে উঠিয়ে রাখতে চাই, সরিয়ে রাখতে চাই। এভরিবডি শুড কিপ ইন মাইন্ড দ্যাট প্রিটেন্ডার মাস্ট বি ডিফিটেড। সবার মাথায় এটা রাখতে হবে যে কিপ ইন মাইন্ড দ্যাট, যে প্রিটেন্ডার মানে এখানে যে অভিনয় করছে, প্রিটেন্ড করছে, রিয়েলি না, প্রিটেন্ডার মাস্ট বি ডিফিটেড, যারা প্রিটেন্ড করে দেশপ্রেমে তাদেরকে ডিফিট করতে হবে। আচ্ছা, নোবডি উইল রিমেম্বার অর অনার এ মক প্যাট্রিয়ট, কেউ মনে রাখবে না অথবা সম্মান দিবে না একজন মক প্যাট্রিয়টকে, যে হলো জাস্ট বলার জন্য প্যাট্রিয়ট কিন্তু মুখে প্যাট্রিয়ট, রিয়েলিটিতে না। তো এখানে আমরা কিছু জিনিস দেখতে পেলাম, যে প্রথমত আমরা অ্যানালাইসিস করলাম যে যখন প্রত্যেকটা ওয়ার্ড আগে থেকে বসিয়ে আমরা পড়ছি, সেন্টেন্সটা খুব ভালোভাবে কানেক্ট করছে, খুব ভালো অর্থ প্রকাশ করছে। কিছু ওয়ার্ড সেন্টেন্সে বসার পরে আগের মতোই রয়ে যাচ্ছে, যেমন ইনস্টিংক্ট, ইট ইজ অ্যান ইনহেরেন্ট ইনস্টিংক্ট, এই ওয়ার্ডটা কোনো চেঞ্জ আসেনি। বাট লেটসে আমরা চেরিশ ওয়ার্ডটা ইউজ করেছি, এখানে ইট শুড বি চেরিশ হয় না, ইট শুড বি চেরিশড হবে। এখানে যেহেতু পাস্ট অক্সিলারি, আমাদের ভার্বটা পাস্ট হয়ে যাওয়ার কথা, হয়ে যেতে হবে। তো বলা বাহুল্য যে গ্রামার সলভ করার সময় আমাদের অনেক সময় অনেক ওয়ার্ডের ফরমেশন একটু চেঞ্জ করতে হতে পারে, একটু আমাদের সেন্টেন্সে ফিট করার জন্য আমাদের ওয়ার্ডটাকে একটু এস বাই এস যুক্ত করতে হতে পারে, অথবা টেন্স চেঞ্জ করতে হতে পারে, ঠিক আছে। তারপরে এরকম আরও আমরা একটা এক্সাম্পল দেখছি যে এখানে লেখা হলো আওয়ার, বাট উই শুড কিপ
আওয়ার সেলস অ্যাবভ ফ্রম ফেক প্যাট্রিয়টিজম, আমাদের নিজেদেরকে। তো এখানে আওয়ারকে একটু চেঞ্জ করে আওয়ার সেলফ করতে হয়েছে। এই জিনিসগুলো কিভাবে আমরা বুঝতে পারবো যে এটাতে এখানেই চেঞ্জ করতে হবে? ওয়েল, এটার দুটো অর্থ আছে। একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো যে আমাদের সেন্টেন্সটা বুঝতে পারা। যখন আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা আসলে কি চাচ্ছে অথবা কি বলছে, এটা টেন্সটা বুঝতে পারবো, তখন আমরা বাই ডিফল্ট আমরা যেটা আমাদের কাছে মনে হবে ক্লোজেস্ট টু দ্য মিনিং অফ ইটস ক্লোজেস্ট টু দ্য মিনিং অফ দ্য গ্যাপ, সেটাকে আমরা আমাদের মতো ট্রান্সফর্ম করে সেন্টেন্সের সাথে লাগিয়ে দেব, যাতে এটা করে সামঞ্জস্য হয়, অর্থপূর্ণ হয়। এটা ফার্স্ট টেকনিক। এবং সেকেন্ড স্টেপ টু দিস ইজ ডুইং ইট ওভার অ্যান্ড ওভার, সব সময় বারবার প্র্যাকটিস করা। তো ইনাফ পরিমাণ টাইম যদি তুমি এই সেন্টেন্সটাই প্র্যাকটিস করো, বা ইনাফ পরিমাণ টাইম এই সিনারিওটাই পাও যেখানে আওয়ার বা উই বা সামথিং লেখা থাকলে আওয়ার সেলফস বা দেম সেলফ এভাবে লিখতে হয়, এবং এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হবে, এবং প্র্যাকটিসটা আমাদেরকে আরও ভালোভাবে এটা সলভ করতে, ফুল মার্ক পেতে সাহায্য করবে। তো এরকম আরও একটা এক্সাম্পল আমরা দেখে নিই। আমরা দেখছি জেন্টেল মানে নরম, দয়ালু। বাই মানে দ্বারা, দি মানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য কিছু, তে বা ওই, বিগ মানে বড়, ওয়ে মানে রাস্তা, অফ মানে জন্য অথবা থেকে, ভিজিট করা, ঘোরা, হিলস মানে পাহাড়, নেচার মানে হলো প্রকৃতি। আচ্ছা, দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙামাটি। রাঙামাটির পাহাড়ি অঞ্চলে কাপ্তাই লেক অবস্থিত। দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। এখানে কি হচ্ছে বিগেস্ট, তাহলে আমরা বিগটাকে এখানে কী করলাম, যেহেতু দা এখানে দিয়েছে আমরা বুঝতে পারতেছি যে এটা একমাত্র এটাকেই অনেক বড় বোঝানো হচ্ছে। তো দিস ইজ দ্য বিগ লেক হয় না, দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। দ্য ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। নেচার, আমাদের এখানে নেচার ছিল, আমরা এর ফরমেশন চেঞ্জ করে ন্যাচারাল বানিয়ে দিয়েছি, কারণ এটা আমাদের সেন্টেন্স রিকোয়ার করে। দ্য ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। দিস হিউজ লেক স্ট্রেচেস ফ্রম মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস অফ রাঙামাটি। ঠিক আছে, তারপরে কি আছে আমাদের অফ রাঙামাটি ডিস্ট্রিক্ট। There are rows of high mountains all around. সারি অনেক উঁচা পাহাড় এখানে রয়েছে। Between the hills flows a lake water in zigzag way. এই বিটুইন দ্য হিলস, এই পাহাড়গুলোর মধ্যে দিয়ে পানি বয়ে আসে, ফ্লোজ ওয়াটার, পানি বয়ে আসে। লেক ওয়াটারটা কীভাবে বয়ে আসে? জিগজ্যাগ ওয়েতে, এরকম একবার এই কর্নার একবার ওই কর্নার, এই ওয়েতে কি জিগজ্যাগ ওয়েতে, জিগজ্যাগভাবে বয়ে আসে। The bottom of the hills are submerged in the water. Submerged মানে কি? পুরোপুরি ডুবে নেই, হালকা ডুবে আছে, মার্জ হয়ে আছে, ডুবে আছে আর কি। তো বটম অফ দ্য হিলস, পাহাড়ের একদম নিচের জায়গাগুলো কি হয়েছে? পানিতে ডুবে আছে। When we look at them from a distance, দূর থেকে যখন আমরা এগুলোর দিকে তাকাই, it seems that the hills are, নির্দিষ্ট করে বলা হলো, দ্য হিলস আর ফ্লোটিং অন দ্য ওয়াটার। আচ্ছা, বিইং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, এর ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটির দ্বারা, অ্যাট্রাক্টেড হয়ে, এভরি ইয়ার গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স ভিজিট ইট। এখানে কি বললাম আমরা, প্রতি বছর অনেক সংখ্যক প্রকৃতি ভালোবাসা মানুষরা ভিজিট করে। দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর বোট জার্নিস অ্যাজ ওয়েল, নৌকা ভ্রমণের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। এ নাম্বার অফ কালারফুল বোটস আর রেডি টু ওয়েলকাম দ্য ট্যুরিস্ট। এখানে আমরা কি ব্যবহার করতেছি? একটা কিছু সংখ্যক কালারফুল নৌকা, রঙিন নৌকা অলরেডি এখানে রেডি থাকে ট্যুরিস্টদের ওয়েলকাম করার জন্য। A gentle breeze is always blowing, it cools the tourist and soothes their mind. এই লেকের ওইখানে সবসময় একটা নরম, একটা জেন্টেল বাতাস বয়ে চলে যায়, ব্রিজ বয়ে চলে যায়, এবং যেটা হলো বাকিদের ট্যুরিস্টদের মন এবং শরীর ঠান্ডা করে, সুদ করে। ঠিক আছে, তো আমরা এখানে কিছু জিনিস দেখলাম যে প্রথমত যারা খেয়াল করেছো, এখানে কিন্তু টোটাল 10টা ওয়ার্ড দেওয়া নেই, এখানে অ্যাকচুয়ালি 9টার মতো ওয়ার্ড দেওয়া আছে। ঠিক আছে, এবং এখানে আমরা একাধিকবার ইউজ করেছি, এমন ওয়ার্ডও রয়েছে যেরকম অফ, এই ওয়ার্ডটা আমরা একাধিকবার ইউজ করেছি। তো যদি আমাদের কোশ্চেনে আমাদের গ্যাপগুলো থেকে কম পরিমাণে ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে আমরা একাধিকবার একটা শব্দকে ইউজ করতে পারবো।
অ্যাজ লং এজ ওইটা মিনিংফুল হয় আমাদের সেন্টেন্সের সাথে, ঠিক আছে। আর যদি 10টাই দেওয়া থাকে তাহলে আমরা একাধিকবার ইউজ না করে 10টাকে যে কোনো 10টা প্লেসে সবচেয়ে সুইটেবল প্লেসে বসানোর চেষ্টা করব। আচ্ছা, তো এই প্র্যাকটিসটা তোমরা বাসায় করবে, এটা তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো। যেটা হবে, এই গ্রামারটা শেখার জন্য আমরা সর্বোচ্চ পরিমাণ প্র্যাকটিস করতে চাই। প্রথম 10টা মডেল তোমরা সলভ করবে দেখে দেখে, অ্যান্সারের সাথে কোয়েশ্চেনের প্যাটার্ন, কোয়েশ্চেনের সেন্টেন্স মিলিয়ে যে কী কারণে এখানে সেন্টেন্সটা হয়েছে। এখানে রাইটিংটা এবং রিডিংটা দুইটাই ফ্যাক্ট করে, দেখে দেখে পড়ে এবং কোশ্চেনটা উঠিয়ে অ্যান্সারটা লেখাটা সবচেয়ে ভালো হয় ওই কোশ্চেনের গ্যাপটার ভিতরে, এবং এটা বারবার পড়লে এটাকে তুমি আয়ত্ত করতে পারবে। ওকে, আজকের ক্লাসটা এখানেই শেষ। ফিল ইন দ্য গ্যাপস অত্যন্ত ইজি একটা গ্রামার। এই গ্রামারটা ভালো মতো কিছুদিন প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা সবাই পারবে খুব সহজে। এখানে এই গ্রামারের জন্য আমরা সাবমিশন নিচ্ছি 15টা মডেল কোশ্চেন সলভ। এই 15টা মডেল কোশ্চেন সলভ করলে হোপফুলি তোমাদের আর এই গ্রামার কোনো প্রবলেম থাকবে না। যারা এই গ্রামারটা আরও ভালোভাবে পারতে চাও তারা এই 30টা মডেল কোশ্চেনও কমপ্লিট করতে পারো, অলদো ইট ইজ অপশনাল। আজকের মতো আমরা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।